সুপ্রভাত। সোনামণি, সোনা সবাই ভালো আছে আশা করছি। যাই হোক, তোমাদের আমি যে বিষয়টা পড়াচ্ছিলাম, ভারতের সংবিধান, ভারতের বিচার ব্যবস্থা, এইসব এখানে এর আগের দিনে আমি একটা বিষয় পড়িয়েছি, নিশ্চয়ই তোমরা জানো। পৌরসভা, রাজ্য আইনসভা, জেলা পরিষদ, পঞ্চায়েত, কর্পোরেশন, এইসব পড়িয়েছি। আজকে একটা রাষ্ট্রের, মানে আমাদের ভারতবর্ষের বলো, যেহেতু ভারতবর্ষের অধিবাসী আমরা নাগরিক, সুনাগরিক, ভারতবর্ষ যিনি পরিচালনা করেন, মূল যিনি ব্যক্তি, যিনি প্রধান, মনে করো বাড়ি বা পরিবারের, তিনি সর্বময় কর্তা, তাকে সবাই অনুসরণ করে। তার নির্দেশ, তার বক্তব্য সবাই শোনার চেষ্টা করে। ঠিক সেরকমই ভারত রাষ্ট্রের যিনি প্রধান, রাষ্ট্রপ্রধান, তাকে বলা হচ্ছে রাষ্ট্রপতি। তিনি হলেন ঈশ্বর। যাই হোক, তার কথা আমরা সবাই মেনে চলি। তিনি সর্বাধিনায়ক, মানে তার উপরে আর কেউ হয় না। বিভিন্ন রকম প্রশ্ন হয়, বিভিন্ন রকম বিতর্ক হয়, এই নিয়ে বিভিন্ন রকম তর্ক বিতর্ক হলেও করার কিছু নেই, কারণ আমাদের সংবিধান সে কথা আগে থেকেই বলে দেওয়া আছে। তিনি সর্বাধিনায়ক এবং সাংবিধানিক প্রধান। সংবিধানের কোনো পরিবর্তন ঘটাতে গেলে তার অনুমোদন দরকার, তার ব্যতিরেকে হয়। তাহলে আমরা তো বলতে পারি তিনি সর্বসর্বা। বেশ, এবারে এই রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয়, কিভাবে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়? প্রতি 5 বছর অন্তর, এই রাষ্ট্রপতি নির্বাচন হয়ে থাকে। তবে তাকে যদি পরিষদ সংখ্যাগরিষ্ঠ দল, যারা মন্ত্রিত্ব গঠন করেছে, মন্ত্রিসভা গঠন করেছে দাবিদার, তারা যদি মনে করে ওই ব্যক্তিকে আরো 5 বছর বহাল রাখবে, তারা রাখতে পারে। কি বললাম বুঝতে পারছেন? যে 5 বছরের জন্য ঠিকই, কিন্তু মন্ত্রিসভা যদি মনে করে আরো 5 বছর তাকে রাখবো, তাহলে রাখতে পারে। বেশ, আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারটা একটু জটিল আছে, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না, ওই অংশটা বাদ দিয়ে দিই। ওই বিষয়টা তোমরা খুব বেশি গুরুত্ব দিও না, এখন মাথায় আনবার দরকার নেই। যাই হোক, ওই ব্যাপারে আমি আর বলছি না। তবে যে কেন্দ্রীয় আইনসভা আছে, তার যে 2টি কক্ষ, লোকসভা এবং রাজ্যসভা, এরাই কিন্তু সম্মিলিতভাবে রাষ্ট্রপতিকে নির্বাচন করে থাকে। কি বললাম? আমাদের কেন্দ্রীয় আইনসভার যে 2টি কক্ষ, একটা হলো লোকসভা, একটা রাজ্যসভা, এই 2 পক্ষের সম্মিলিত প্রতিনিধিরা রাষ্ট্রপতিকে নির্বাচন করে থাকেন, এইটুকু জেনে নেব। বেশ, এবারে রাষ্ট্রপতি হতে গেলে তার যোগ্যতা কি হতে হবে? বইয়ের মধ্যে তোমরা পাবে নিশ্চয়ই। আমি সেইগুলিকে একটু করে আলোচনা করছি, কারণ এর বাইরে কোনো কথা নেই। সেই জন্য এগুলো একটু তোমরা মুখস্থ করে নেবে, যে কটা মনে থাকে থাকবে। এতগুলো রয়েছে, 5 নম্বর 5টি পর্যন্ত আছে যোগ্যতা, যে কটা মনে থাকে থাকবে। ঠিক আছে? প্রথমত, রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হবেন, পদপ্রার্থী, তার বয়স অবশ্যই
35 বছর হতে হবে এবং ভারতবর্ষের নাগরিক হতে হবে। তাহলে 35 বছর হতে হবে এবং ভারতবর্ষের নাগরিক হতে হবে। বেশ। দ্বিতীয়ত, লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। তারপর কি, কেন্দ্র বা রাজ্য সরকারের অধীন কোনো লাভজনক পদে চাকরি করা চলবে না, লাভজনক পদ থাকা চলবে। আইনসভা বা রাজ্য বিধানসভার সদস্য হলে অবশ্যই সদস্য পদ ত্যাগ করতে হবে। যদি তিনি অন্য কোনো জায়গায় কোনো কর্মরত অবস্থায় থাকেন, সেটাকে ত্যাগ করে আসতে হবে, কারণ তিনি কিন্তু রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে পারবেন। শেষত বলা হবে, কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারবেন না। কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারবেন না। বোঝা গেল? এই হলো আমাদের যিনি রাষ্ট্রপতি হবেন তার যোগ্যতার মাপকাঠি। এইগুলি থাকতে হবে, কারণ তিনি কিন্তু পদপ্রার্থী হতে পারবেন না। এরপরে রাষ্ট্রপতি ক্ষমতা, আগেই বলেছি, অপার ক্ষমতা, ঐশ্বরিক ক্ষমতা। তিনিই সর্বস্বরূপ, তিনিই সংবিধানের কাণ্ডারী, সংবিধানের ধারক বাহক। তিনি একমাত্র প্রতিনিধি যিনি সংবিধান পরিবর্তনের সময় যার অনুমোদন একান্তই প্রয়োজন। সংবিধান হলো আমাদের একটা বেদের মতো বা ধর্মগ্রন্থ। সেই সংবিধানকে রক্ষা করার পূর্ণ দায়িত্ব কিন্তু রাষ্ট্রপতি। যে কোনো সময় কোনো দল, সংখ্যাগরিষ্ঠ দল ইচ্ছে মতো এই সংবিধান পরিবর্তন করতে পারে। ঠিক আছে? তাহলে প্রধানমন্ত্রী ও তার পরামর্শে অন্যান্য মন্ত্রীদের রাষ্ট্রপতি নিয়োগ করে থাকে। দেখবে মন্ত্রিসভা গঠন হবে, বিভিন্ন দপ্তর গঠন হবে, রাষ্ট্রপতি থাকবেন, তার অনুমোদন দরকার। তিনি বসে থেকে তাদেরকে আশীর্বাদ করেন, তার সামনে শপথ গ্রহণ করতে হয়। আগেই বলা হয় যে তিনি হলেন সর্বাধিনায়ক, সাংবিধানিক প্রধান একটা রাষ্ট্রের। তাহলে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে তিনি সদস্য। তারপর কি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতিদের নির্বাচন তিনিই করবেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতিদের তিনি নির্বাচন করবেন। আমি কম করে বলছি, অনেক রয়েছে এখানে। যাই হোক, রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া কোনো বিল কেন্দ্রীয় মন্ত্রিসভা পাস করতে পারে। তবে যেটা কেন্দ্রীয় মন্ত্রিসভা যে বিল অনুমোদন করে থাকেন, সেটা রাষ্ট্রপতি অবমাননা করতে পারেন না, অসম্মান করতে পারেন। যদি মনে করেন এই বিলটা সংশোধন করলে ভালো হয়, তবে তিনি আবার ওই দপ্তরে পাঠিয়ে দেবেন যে আপনারা এই বিলটা সম্পর্কে একটু ভাবুন, আর একটু চিন্তা ভাবনা, এর বেশি করতে পারবে দেশ। রাষ্ট্রপতি এমন একজন ক্ষমতাবান ব্যক্তি, যিনি কোনো ব্যক্তির হয়তো বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই মৃত্যুদণ্ডে যার মৃত্যু অনিবার্য, তাকে তিনি মৃত্যুর হাত থেকে করতে পারেন, একমাত্র রাষ্ট্রপতি পারেন। এই হলো সুপ্রিম পাওয়ার আমাদের রাষ্ট্রপতি, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী রাষ্ট্রপতি। আমাদের খুব পরিচিত একজন ভারতের রাষ্ট্রপতি, যিনি
আমাদের বাঙালি, আমাদের ভীষণ গর্ব। তার শরীর চলে গেছে, নাম বলতে পারো? হ্যাঁ, প্রণব মুখোপাধ্যায়। তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। যাই হোক, তিনি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখতেন, বিশেষ কোনো কারণে হয়তো বা তাকে এই পদে নিয়ে যাওয়া হয়নি, হয়তো বা তার পক্ষে মঙ্গল তিনি একটা রাষ্ট্রের সর্বাধিনায়ক হতে পারলেন, এমন হতে পারে। যাই হোক, এখানে আমি কোনো তর্ক বিতর্কের মধ্যে আসতে চাইছি না। এবার দেখো, রাষ্ট্রপতি হয়তো কোনো মন্ত্রিসভার কোনো অধিবেশন হবে, কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনো অধিবেশন হবে, সেই অধিবেশনে রাষ্ট্রপতি কিন্তু সেখানে থাকবেন, সভাপতিত্ব করবেন। তার অবর্তমানে উপরাষ্ট্রপতি সেখানে থাকবেন। বেশ, এরপরে আমরা দেখব, যেটা বলছিলাম, রাষ্ট্রপতি হয়ে গেল, এবার প্রধানমন্ত্রী। নাম জানো প্রধানমন্ত্রীর নাম? নরেন্দ্র দামোদর মোদী, নাকি? বাহ, খুব সুন্দর। তাহলে তিনি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তাহলে সংসদীয় শাসন ব্যবস্থায় আমাদের সংবিধানে যেটা বলা হয়েছে, প্রকৃত শাসক হলেন প্রধানমন্ত্রী। প্রকৃত শাসক। তাহলে একটু আগে যে বলে এলাম, রাষ্ট্রপতি সব বলা হয়েছে, রাষ্ট্রপতি অভিভাবক, তিনি অভিভাবক, একটা রাষ্ট্রের অভিভাবক। কিন্তু প্রশাসনিক যে দপ্তর, সেটা তো অনেক বৃহৎ, অনেক লম্বা, অনেক বড়। সেটা কি রাষ্ট্রপতি পারবেন? না, পারবেন, তিনি সমালিত পারবেন না। তাই প্রধানমন্ত্রী এবং তার দপ্তরকে দিয়ে সেই কাজ করিয়ে দিন। তাহলে পরোক্ষভাবে বলা হয় যে প্রধানমন্ত্রী শাসক বা শাসন ব্যবস্থার প্রকৃত প্রশাসক, শাসন ব্যবস্থার প্রকৃত প্রশাসক। এই লোকসভার আগে বলা হয়েছে লোকসভা এবং রাজ্যসভা। লোকসভার যিনি, যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, সেই দলই একমাত্র রাষ্ট্রপতি এই অনুমোদনে সেই দল মন্ত্রিসভা গঠন করতে পারে। তাহলে যিনি সবাই মিলে যাকে সিদ্ধান্ত করবেন, তিনি হবেন প্রধানমন্ত্রী। লোকসভার অন্যান্য সদস্যরা সবাই যাকে মনোনীত করবেন, তিনি হবেন। সেক্ষেত্রে রাষ্ট্রপতি শুধুমাত্র তার মাথায় হাত দিয়ে হয়তো বা আশীর্বাদ করবেন। রাষ্ট্রপতি তিনি অনুমোদন করবেন। সবাই প্রস্তাব দেওয়ার পরে রাষ্ট্রপতি নিয়োগের দায়িত্বভার নিজেই নেবেন। তিনি বলে দেবেন যে তিনি হলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি প্রধান শাসক। যে ক্ষমতা রাষ্ট্রপতি তাকেই দিয়ে দেবেন। এবার এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে গড়ে ওঠে মন্ত্রিসভা বা ক্যাবিনেট। মন্ত্রিসভা মনে করো, তোমরা রেডিও দেখেছো, টিভি দেখেছো, হারমোনিয়াম দেখেছো নিশ্চয়ই। ওই যে বড় একটা বাক্স থাকে না, তার ভেতরে যন্ত্রপাতি থাকে, ওই বাক্সটাই হলো ক্যাবিনেট। এখানে ভারতবর্ষ যে পরিচালিত হবে, মন্ত্রিসভা গঠিত হবে, ওই মন্ত্রিসভাটা হলো ক্যাবিনেট। ওর ভেতরে যারা থাকবেন তারা হলো আসল ব্যাপার, তারাই হলো আসল সমস্ত বুদ্ধি বলো, বল বলো, শক্তি বলো, সমস্ত কিছুর আধার তারা। যন্ত্রপাতি যেমন রেডিওর মধ্যে যন্ত্রপাতি থাকে, একটার সঙ্গে আরেকটা সংযোগ না থাকলে রেডিও কখনোই তার নিজের কাজ করতে পারে। ঠিক সেরকম মন্ত্রিসভা
গঠিত হলে রাষ্ট্রপতির দ্বারা বা প্রধানমন্ত্রীর দ্বারা গঠিত হলে রাষ্ট্রপতির অনুমোদনে সেই মন্ত্রিসভায় সমস্ত দেশ পরিচালনা করে বা তার দ্বারা পরিচালিত হয়। বেশ, এই প্রধানমন্ত্রী হওয়ার জন্য যোগ্যতা কত হতে হবে? 10 বছর কম, তার থেকে রাষ্ট্রপতি 25 বছর, 25 বছর হতে হবে অন্তত, কমপক্ষে ন্যূনতম। আবার কি বলবো, ভারতীয় নাগরিক দিতে হবে, না হলে লোকসভার প্রতিনিধি তিনি হতে পারবেন, ওটাই দাঁড়াতে পারবেন না। যাই হোক, ওটা বলার অপেক্ষা রাখ না। বলেছে তাকে আবার নাগরিক হতে হবে, এটা বলেছে। আর লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রী তিনি হবেন প্রধানমন্ত্রী। সংখ্যাগরিষ্ঠ দল হতে হবে, তার ভেতর থেকে তিনি আসবেন, তিনি হবে নেতা অথবা নেত্রী। নেত্রী হতে পারে, নেতাও হতে পারে। নেত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী। ঠিক আছে, বেশ। তাকে পক্ষপাতহীন সৎ গুণের অধিকারী হতে হবে, পক্ষপাতহীন সৎ গুণের অধিকারী হতে হবে। এইগুলো তো বলার অপেক্ষা রাখে। তারপরে দেখো, এই প্রধানমন্ত্রী কি কি কাজ একটু আগে বলেছি, সবগুলো একটু আরেকবার তবু অল্প অল্প করে একটু বলে দিই। কি কি কাজ? মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নিয়োগ তিনি করবেন, তবে তারপরে অনুমোদন লাগবে রাষ্ট্রপতি। একবারে সিঁড়ি ভাঙা অঙ্কের মধ্যে, নিচে থেকে উপর দিকে। ঠিক আছে, রাষ্ট্রপতি সর্বোচ্চ সিংহাসনে থাকা, তার অনুমোদন, তার সইয়ে, তার স্বাক্ষরের দরকার। তারপর কি বলা হচ্ছে? মন্ত্রিসভার নেতা হিসাবে, মনে করো মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের মধ্যে কোনো রকম অশান্তি, ঝগড়া, বিবাদ ইত্যাদি হতেই পারে। তার মীমাংসার সূত্র কে খুঁজবেন? একমাত্র প্রধানমন্ত্রী। তার ক্ষমতা এইটুকু, তিনি তার ছড়ি হাত ঘুরতে পারবেন না, তিনি তাদের শাসন করতে পারবেন না। তার বোধ, বুদ্ধি, সংবিধান, নিয়ম কানুন, আইন ইত্যাদি সব দেখিয়ে তিনি তাদেরকে সন্তুষ্ট করবেন। পুরোপুরিভাবে তিনি এক প্রকার বলা চলে রাষ্ট্রপতির পরে তার সমস্ত দায়িত্ব বা ক্ষমতা। তারপর দেখো, প্রধানমন্ত্রী ইচ্ছা করলে রাষ্ট্রপতিকে মন্ত্রিসভার অধিবেশন ডাকতে বলতে পারে, অনুরোধ করতে পারে। ঠিক আছে, রাষ্ট্রপতি যে সবসময় বলবেন তা নয়, প্রয়োজন বোধে অধিবেশনের প্রয়োজন হয়, দরকার হয়, সেই দরকার কিন্তু এখানে আমরা রাষ্ট্রপতির দ্বারা, এই প্রধানমন্ত্রীর দ্বারা সেই সমস্যার সমাধান করতে পারি। এটুকু ক্ষমতা। তারপর দেখো, এই প্রধানমন্ত্রীর নজর থাকবে সার্বিক নজর, তিনি কোনো পক্ষপাত দুষ্ট হবেন না। তার কাছে বিরোধী দলনেতা বা তারা যে সকল প্রস্তাবগুলো নিয়ে আসবেন সেগুলো তিনি পর্যবেক্ষণ করবেন, ভাববার সুযোগ তিনি। তিনি যদি মনে করেন না ওরা ভালোই বলছে, তাহলে সেই আইনটা তিনি বলবৎ করলেন বা মন্ত্রিসভায় আলাপ আলোচনা করে তাকে প্রতিষ্ঠিত করতে পারেন, অবশ্য রাষ্ট্রপতির অনুমোদন সাথে। এই হলো আমাদের প্রধানমন্ত্রীর কথা। প্রধানমন্ত্রীর ন্যূনতম বয়স 25 হতে হবে। হ্যাঁ, বেশ। তার খুব ক্ষমতা, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রী তিনি হবেন প্রধানমন্ত্রী। তিনি মন্ত্রিসভা গঠন করবেন। তারপর তার অনেক ক্ষমতা, যে ক্ষমতা হবে সার্বিক সকলের জন্য, সকলের উন্নয়নে তাকে কাজ করতে হবে। বেশ, এই কথা গেল। এরপরে দেখো রাজ্যপাল।
হ্যাঁ, এটা বলা হয়নি। প্রধানমন্ত্রী লোকসভার যে মেয়াদ 5 বছর, সেই 5 বছরে তিনি প্রধানমন্ত্রী থাকবেন। তারপরে মেয়াদ পেরিয়ে গেলে তাকে পুনরায় ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হবে, মন্ত্রিসভা গঠন করার সুযোগ সুবিধা মানে পেতে হবে, সংখ্যাগরিষ্ঠ হতে হবে। তবেই যদি তার লোকসভার সদস্যরা অনুমোদন করে তিনি আবার প্রধানমন্ত্রী হতে পারেন। এরপরে দেখো, রাজ্যের প্রধান রাজ্যপাল, রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি, রাজ্যের প্রধান রাজ্যপাল। রাষ্ট্রের সঙ্গে যেমন প্রধানমন্ত্রীর সম্পর্ক, রাজ্যের সঙ্গে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক। তাহলে ওই জন্য রাজ্যপাল আগে করে নি, আগে জেনে নি রাজ্যপালকে। গভর্নর বলে একটা কথা আছে, তাকে বলা হয় রাজ্যপাল, রাজ্যের যিনি প্রধান, বোঝা গেল। আর রাজ্যপাল সাধারণত 5 বছরের জন্য নিযুক্ত হন। তিনি পুনরায় নিযুক্ত হতে পারেন, হতেও পারেন, পুনরায় নিযুক্ত হতেও পারেন যদি অনুমোদন করে মন্ত্রিসভা, কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করে, তাহলে তিনি পুনরায় রাজ্যপাল নির্বাচিত হতে পারেন। কিন্তু মেয়াদ 5 বছর, 5 বছর উত্তীর্ণ হয়ে গেলে তাকে অবসর নিতে হবে। কিন্তু একটা সুযোগ দেওয়া থাকে যে যদি দলের নেতা, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা মন্ত্রী পরিষদ মনে করেন, তাহলে আবার তাকে রাজ্যপাল নির্বাচিত করতে পারে। আমাদের রাজ্যপালের নাম কি? জগদীশ ধনখড়। ঠিক আছে। এবার দেখো, তাহলে 5 বছর জন্য কমপক্ষে 35 বছর হতে হবে, রাজ্যপালের বয়স 35 হতে হবে। তাহলে রাষ্ট্রপতি এবং রাজ্যপালের বয়স সমান, 35 বছর। ভারতের নাগরিক, কোনো লাভজনক ব্যবসা, এগুলো সব একই জিনিস। তারপর কেন্দ্রীয় বা রাজ্যের প্রতিনিধি রূপে লোকসভা বা বিধানসভার সদস্যদের পাঠান, তিনি কোনো নির্বাচনে দাঁড়াতে পারবেন। বিধানসভা, রাজ্যসভা, কোনো জায়গায় তিনি অনুমোদিত, কেন্দ্র অনুমোদন করলেই তিনি হবেন কোনো রাজ্যের বা কোনো স্টেটের গভর্নর বা রাজ্যপাল। কার্যাবলী কি? রাজ্যপাল বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, ঠিক একই কায়দা। রাষ্ট্রপতি, রাজ্যপাল, তোমরা একটু পড়লেই সব দেখবে দুটি সমান, নিয়ম কানুন, যোগ্যতা, হ্যাঁ, কার্যাবলী সব এক। একটা ভারতবর্ষ একটা বড় রাষ্ট্র, তাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কতগুলি স্টেট বা রাজ্যে ভাগ করে দেওয়া হয়। একই জিনিস, রাজ্যের প্রধান রাজ্যপাল, রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি। বোঝা গেল? তাহলে তিনি কি করবেন? রাজ্যের যে দল সংখ্যাগরিষ্ঠ, সেই সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে তিনি প্রধান বা মুখ্যমন্ত্রী হিসেবে অনুমোদন করেন। তবে বিধানসভার সদস্য, নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ সদস্যরা যদি মনোনীত করেন, অবশ্য আগে থেকে নির্দিষ্ট থাকে যিনিই হবেন মুখ্যমন্ত্রীকে আগে থেকে দাঁড় করিয়ে দেওয়া হয়। এখন তাকে নির্বাচিত হয়ে আসতে হবে একটা এলাকা, ঠিক আছে, বেশ, কোনো একটা এরিয়া থেকে তাকে, এরিয়ার মানুষ যদি পছন্দ না করে, তার সাথে কী করে মুখ্যমন্ত্রী হবে? এই জন্য তাকে নির্বাচিত হয়ে আসতে। তাহলে রাজ্যপালের আইন বিষয়ক ক্ষমতা হলো, তিনি স্বাক্ষর না করলে কোনো বিল আইনে পরিণত হয় না। তাহলে যিনি মুখ্যমন্ত্রী,
তাহলে মুখ্যমন্ত্রীর ব্যাপারটা পরে বলবো, আগে রাজ্যপালের কথাটা বলা হচ্ছে। রাজ্যপালের প্রধান কাজ, যিনি আইন বিষয়ক ক্ষমতার পূর্ণ অধিকারী, তিনি স্বাক্ষর না করলে কোনো বিল পাস হয় না। রাজ্য মন্ত্রিসভা, রাজ্যসভা কোনো বিশেষ কাজ কিন্তু তার অনুমোদন ভিন্ন করে না। তাহলে রাজ্যপালের এই ক্ষমতা, যতই মুখ্যমন্ত্রী বলুন না, রাজ্যপালের একটা স্বাক্ষরের অনেক অনুমোদন। এই যে বলছে, তিনি স্বাক্ষর না করলে কোনো বিল আইনে পরিণত হয় না। রাজ্যপালের জরুরি ক্ষমতা প্রয়োগের অধিকার আছে। রাজ্যপাল জরুরি ক্ষমতা প্রয়োগ করতে পারেন, রাষ্ট্রপতিকে অনুমোদন করতে পারেন যে কোনো রাজ্য ঠিকভাবে কাজ করছে না। রাষ্ট্রপতি তখন বলবেন ওই রাজ্যের যারা শাসক তারা অপদার্থ, তাদের যোগ্যতা তারা হারিয়েছে, অতএব ওই রাজ্যটি রাষ্ট্রপতির দ্বারা সরাসরি শাসিত হবে, যেভাবে যে কাজে হবে সংবিধানে যা বলা আছে সেইভাবে। তাহলে তারপর দেখো, রাজ্যপালের অর্থ সংক্রান্ত ক্ষমতা আছে বলে রাজ্যের অর্থমন্ত্রীকে আর্থিক ব্যাপারে নানা পরামর্শ দিয়ে থাকে। রাজ্যপাল রাজ্য আদালতের দ্বারা কোনো দণ্ডিত ব্যক্তির দণ্ড লঘু করেও দিতে পারে। রাষ্ট্রপতি যেমন পারেন, তাহলে এরপরেরটা মুখ্যমন্ত্রীটা হয়ে যাবে, বাকি আছে কেন হবে না। যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানকার প্রকৃত শাসক 5 বছর অন্তর রাজ্যের বিধানসভার সাধারণ নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করবে। আমি রাজ্যপাল বলার সাথে সাথে মুখ্যমন্ত্রীর কথাটাও একটু আলোচনা করে দিয়েছি। তাহলে মেয়াদ হচ্ছে 5 বছর। যতদিন এই 5 বছরের মধ্যে ভালো কাজ করলে আবার ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে আবার এই দল আসতেও পারে, সংখ্যাগরিষ্ঠ হতে পারে, তাহলে আবার তিনি মুখ্যমন্ত্রী হলেও হতে পারে। যদি তার দল চায় তাহলে হবে। বেশ, এই মুখ্যমন্ত্রীর কাজ নানা ধরনের কার্যাবলীর মধ্যে অন্যতম হলো তিনি রাজ্যের প্রকৃত শাসক, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি রাজ্য মন্ত্রীদের মূল কাণ্ডারি, তাই কোনো সমস্যার চূড়ান্ত সমাধান, বিবাদের মীমাংসা তাকেই করতে হয়। শাসন বিভাগের প্রধান রূপে তিনি রাজ্যপালের সঙ্গে নানা বিষয়ে পরামর্শ করেন। এছাড়া মুখ্যমন্ত্রীর হাতে আইন বিষয়ক নানা ক্ষমতা। মুখ্যমন্ত্রী ইচ্ছা করলে কোনো বিশেষ কাজে হাত দিতে পারেন রাজ্যপালের অনুমোদন না হলে। ঠিক আছে, রইল এর পরের দিনে। এর সঙ্গে তোমরা একটু লিখে নিও, রাজ্যপালের পরে মুখ্যমন্ত্রীটা পড়ে দিয়েছি। মুখ্যমন্ত্রী। বেশ, পরের দিনে অর্থাৎ বুধবারে বা আগামীকালও হতে পারে আমি ভারতের বিচার ব্যবস্থা, রাজ্যের বিচার ব্যবস্থা, নিম্ন আদালত সমূহ, নির্বাচন ব্যবস্থা সম্পর্কে এই কটা তথ্য তোমাদেরকে যতটা উপকারে লাগে। আর এরপরে তো তোমরা ডাইরেক্ট আমাদেরকে দেখতে পাবে, ক্লাস হবে খুব সুন্দরভাবে, তোমাদেরকে দেখতে পাবো, ভালো লাগবে। বেশ, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। ঠাকুরমা স্বামীজি সর্বদা তোমাদের দিকে নজর রাখবেন।